নমস্কার বন্ধুরা, ভালো থাকার গপ্পের আসর নিয়ে আমি মামুনি আবারও চলে এসেছি। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কুশল পাহাড়ি। ভাদ্রের শেষে মনোহরপুর বেড়াতে গিয়েছিলাম সেবার। কাছেই অরণ্যময় সুন্দরগড় স্টেট। মনোহরপুর স্থানটা চারিধারে শৈলাচলে ঘেরা। বেড়াতে এসেছিলুম দুদিনের জন্যে। এখানে থাকবো ঠিক করেছিলুম ডাক বাংলোয়, কিন্তু আলাপ হয়ে গেল স্থানীয় এক বাঙালি ভদ্রলোকের সঙ্গে। তিনি নিয়ে গেলেন তাঁর বাসায়, ছাড়লেন না কিছুতেই। আমি বললাম, আপনার অসুবিধে হবে, হয়তো বেশি দিন থাকবো। তিনি মৃদু হেসে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আহ, বাঁচলুম, 2 মাসের বেশিও কি থাকবেন? না, থাকুন না। না, তবে কেন কিন্তু কিন্তু করছেন? প্রবাসে বাঙালির বন্ধু বাঙালি, স্বদেশে তা নয়। জানেন তো সঞ্জীববাবুর উক্তি, যতদিন ইচ্ছে থাকুন, নিজের বাড়ি মনে ভাববেন। মনোহরপুর থেকে 9 ক্রোশ দূরে কুশল পাহাড়ি, ভৈরব থানা, অর্থাৎ দেবতার ক্ষেত্র। একদিন মন্মথবাবু বললেন, যাবেন সতীশবাবু একটা খুব ভালো জায়গায়? কোথায়? ভালো সাধু একজন আছেন ওখানে, বড্ড জঙ্গল, রাস্তাও দুর্গম, গরুর গাড়িতে যেতে হবে। আমার সাধু সন্ততি দরকার নেই, জঙ্গল আছে তো, রাম জঙ্গল, তবে যাব। সুন্দরগড় আরণ্য প্রকৃতির লীলানিকেতন। পথে পথে করুম গাছের ফুলের ঝরা পাপড়ি বিছানো। লম্বা ঠোঁট ধনেশ পাখি ও বনটিয়া ডালে ডালে বেড়াচ্ছে। কচ্চিৎ কোনো পাহাড়ের চূড়ায় প্রভাতের সোনালি রোদ এলানো, কচ্চিৎ কোনো পার্বত্য ঝর্ণার জলের ধারে লোহাজালি ফুটে ফুটে পাথর ঢেকে ফেলেছে। পথেরও শেষ নেই, অরণ্যেরও শেষ নেই, মুক্ত শৈলমালা বেষ্টিত ভূমিশ্রীরও শেষ নেই, প্রান্তরেরও শেষ নেই। বনে বনে ময়ূর, বনে বনে কোটরা ভালুক, লেপার্ড। কখনো ঢালু পাহাড়ি পথ উঠে চলেছে আমলকি গাছের ফলাভারনত শাখা পোশাকার ছুঁই ঘেঁষে, কখনো ফুল ছড়ানো উপত্যকা বেয়ে নামছে জলভরা নালার দিকে। কালী পাহাড়ি শৃঙ্গ ঠেলে উঠছে ঘন বনের উপরে ভিসুবিয়াসের মোচাকৃতি শিখর দেশের মতো। সকালে গরুর গাড়ি ছাড়া হয়েছিল, সঙ্গে ছিল চিঁড়ে, চিনি, কলা, দই, পাকা পেঁপে, বাড়ির তৈরি ক্ষীরের সন্দেশ ও আচার। পথে জোগাড় করে নিলাম বড় বড় ডাঁশা আমলকি, পাকা বনডুমুর আর কাঁচরাদাম শাক। বর্ষার দিনে পথের এই সৌন্দর্যের তুলনা হয় না। সেদিন ভেবেছিলুম আজ এই বন যেন শেষ না হয়। শেষ হলেই তো এ মায়া ফুরিয়ে যাবে, আবার পড়বে লোকালয়, তখনই শুরু হবে ব্ল্যাক মার্কেটিং, খবরের কাগজ, হপ্তায় একদিন ভাত খেও না উপদেশ, উদ্বাস্তুর সমস্যা। এরকম মায়া জগতের মধ্যে দিয়ে যত দিন চলে চলুক গাড়ি। একটা কি বন্য নদী বনের ছায়ায় ছায়ায় ছোট জলপ্রপাত তৈরি করে লাফাতে লাফাতে ছুটে চলেছে। বর্ষার উচ্ছল জলস্রোতে প্রাণবন্ত। বললাম সঙ্গীকে, কি নদী মশাই? কোয়েল নদীর শাখা। দক্ষিণী কোয়েল? নিশ্চয়ই। এই নদীর জলে একরকম পাথর পাওয়া যায়, বেশ সুন্দর রং, আপনাকে দেখাবো। মনে হবে চাইনিজ জেট। আসুন, আগে একটা বড় পাথর আছে, তার উপর বসে খাওয়া দাওয়া করা যাবে। আপনি কতবার এসেছেন এদিকে? ভৈরব থানে সাধুজির সঙ্গে দেখা করতে 4 বার এসেছি। দেখবেন তিনি সাধারণ সাধু নন, ভক্তি হবে আপনার, এমনকি আপনারও। বলা উচিত ছিল বোধহয়। আমার মতামত তো কাল শুনলেনি। সেই প্রকাণ্ড পাথরখানাতে একটা শতরঞ্চি বিছিয়ে আমরা বসে পড়লুম। ক্ষুধার উদ্বেগ হয়েছিল। এই উক্তি আমাদের পেটের অবস্থার তুলনায় নিতান্ত অপ্রতুল ও অবাস্তব।
ক্ষুধায় আমাদের পেটের ভেতরটা দাউ দাউ করে জ্বলছিল। এদেশের জলের গুণ আছে বটে। অগ্নিমান্দে ভুগছিলাম গত 1 বছর, ক্ষুধাবোধ একেবারে ছিল না। বেশ পেট ভরে চিঁড়ে, দই ও ফল খেয়ে ঝর্ণার নির্মল জল পান করে আবার গাড়ি ছেড়ে দিলাম। এবার অনেকটা পথ আমরা হেঁটে গেলাম, কেননা সব সময় গরুর গাড়িতে যাওয়া বড়ই কষ্টকর। ছায়া স্নিগ্ধ বনবীথিতে বন্য কুসুম সৌরভ ছড়িয়ে দিচ্ছে ঠান্ডা বাতাসে। অলস হয়ে এসেছে মধ্যাহ্নটি। এই দীর্ঘ অবকাশমুখর নিভৃত নির্জন অরণ্যপথে কুঞ্জবনে শুধু পাখির খেলা, শুধুই সাদা মেঘের উড়ে যাওয়া মাথার ওপরকার নীল আকাশের মাঝখানে, শুধুই ঘুঘুর ডাক দূরে দূরে গাছপালার মগডালে। বর্ষার মেঘ ওঠেনি তাই রক্ষে। একটা কথা আমার মনে হচ্ছিল, নাগরিক জীবন থেকে বহু দূরে এই সব বন্যপথ সম্পূর্ণ নিরাপদ। চুরি ডাকাতি এখানকার লোকেরা জানে না। সঙ্গী বললেন, এদের কাছে টাকার বাক্স রেখে যাবেন, চেনেন না চেনেন এসে আবার নিয়ে যাবেন, আমি জানি। রাস্তাঘাটে মেরে ধরে নেয় না, রিভলভার নেই, হাতবোমা নেই, জিপ নেই। ওসব শোনেনি কখনো এরা, চুরিই জানে না। চলে কি করে এদের? চাষ তো তেমন দেখছি নে। বীরহর জাত এদিকে বেশি। তারা বনের গাছে শিমের পাতা তুলে দেয় যেখানে সেখানে, ওই শিমই তাদের খাদ্য। আর পাখি, খরগোশ, গিরগিটি, সাপ সবই ওদের খাদ্য। অল্পে সন্তুষ্ট, খাটতে চায় না। মহুয়ার তারিখে 3 দিন বুধ হয়ে রইল। টাকার মূল্য বোঝে খুব কমই। একটি বীরহর পরিবারের পর্ণকুটির পড়ল পথের পাশে বনের আড়ালে। পুরুষ নেই, মেয়েরা উৎখোলে চিড়ে কুটছে। সুন্দর সুঠাম দেহভঙ্গি, অটুট স্বাস্থ্য, উপচে পড়ছে সারা শরীর বেয়ে। মুখের হাসি পবিত্র সলজ। ওদের ঘরের কাছে অন্য কোনো ঘর নেই, আছে দূরে দূরে। কোনো বাঙালি মেয়ে এই নিবিড় বনের মধ্যে এমন ধারা পর্ণকুটিরে একা ছেলেপুলে নিয়ে থাকতে পারবেন না একদিনও। তাদের সভ্যতা দুর্বল মন বাঘ, ভাল্লুক, ভূতের ভয়ে আড়ষ্ট হয়ে যাবে একদিনে, হাতে পায়ে খিল লাগবে। সভ্যতা আমাদের শরীর ও মন নিস্তেজ করে দিয়েছে। এ কথার সত্যতা শহরে থেকে তত উপলব্ধি করা যাবে না। এক ট্রাম স্টপ থেকে অন্য ট্রাম স্টপ পর্যন্ত যেতে হলে যেখানে লোকে ট্রামে ওঠে, সেখান থেকে বুঝতে পারা যাবে না মুক্ত অরণ্য জীবনের সাহস, শক্তি, তেজ, কষ্ট সহিষ্ণুতা। ভালো করে বুঝলাম সেটা আজ। অস্ত দিগন্ত পাটল বর্ণের রঙে আকাশ রাঙিয়েছে। বনতরুর শীর্ষে শীর্ষে রাঙা আলো, লতার দুলুনি ঝোপে ঝোপে। সে সময় ভৈরবথানে আমরা পৌঁছে গেলাম। সাথী বললেন, সঙ্গে মশারি আছে আমাদের? নেই। তবে মশা খুব? মনে হচ্ছে এখানে মশা আছে। চিনি ধূপ 2-1টা সুটকেসে আছে, জ্বালাবো এখন। থাকবো কোথায়? একটা ঘর আছে, সেখানে কেউ থাকে না। গাড়োয়ানকে দিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। রান্না করা যাবে রাত্রে। খুব ভালো, এ তো এক রকমের পিকনিক। এখন মনে হচ্ছে মেয়েদের নিয়ে এলে খুব আমোদ হতো। সামনের পূর্ণিমায় মেলা হবে এখানে। কলকাতা থেকে মা লক্ষ্মীকে নিয়ে আসুন, সে সময় চমৎকার হবে। সাধুজির সঙ্গে দেখা হবে না এখন? নিশ্চয়ই হবে। চলুন, ডেরা ঠিক করে নিয়ে তারপর ওখানে যাওয়া যাবে। বাসা ঠিক হয়ে গেল তখনই। বেশি পরিষ্কার করতে হলো না। কিন্তু ঘরের মেঝেতে গোটা কত গর্ত দেখে মেজাজ খারাপ হয়ে গেল। এই বর্ষাকালে গর্ত যেখানে থাকে সেখানে বিষাক্ত সাপের আড্ডা। কি করা যায়? আমার সঙ্গী বললেন, অত ভয় পাবেন না,
রান্না তো শেষ করি আগে। মঙ্গল টুডু বলে একজন সাঁওতালের সঙ্গে কাঠের কথা বলতে সে কাঠ এনে দিতে রাজি হলো। 4 পয়সা মাত্র চুক্তি, আমাদের রান্নার সব কাঠ এনে দেবে। সেই বললে, কোন ঘরে রান্না করছিস তোরা? নাট মন্দিরে। কি নে রে, ওটাই যাসনি? ঘাটোয়ালি বাংলায় যা, তোদের জন্য তো ঘাটোয়ালি সাহেবের বাংলো খোলা থাকে, নিয়ে যাব, চল সেখানে। মঙ্গল টুডু আমাদের কাঠ ও জল এনে দিয়ে রান্নায় সাহায্য করলে। ঘাটোয়ালি বাংলোয় আমরা গেলাম রান্না খাওয়ার পরে। তখন সন্ধে হওয়ার পর 2 ঘন্টা কেটে গিয়েছিল। ঘাটোয়ালি বাংলোটি খড়ের ঘর বটে, কিন্তু সিমেন্টের মেঝে, চেয়ার টেবিল খাটিয়া সব সাজানো আছে, এমনকি জানলায় দরজায় পর্দা পর্যন্ত। শিমুল শালের ঘাটোয়ালি জমিদার গভর্নমেন্টের বন বিভাগের উচ্চপদস্থ কর্মচারীদের বাসের জন্যে এই বাংলোঘর করে দিয়েছেন এবং তাঁর খরচে এটার মেরামত পরিষ্কার ইত্যাদি চালু রেখেছেন। দয়া করে নয়, ঘাটোয়ালি আইন অনুসারে বাধ্য হয়ে। আমরা গভর্নমেন্টের কর্মচারী নই বটে, কিন্তু বাঙালি ভদ্রলোক, সুতরাং 7 খুন মাপ। চৌকিদার তখনই সেলাম বাজিয়ে ঘর খুলে দিলে। এইবার সাধুজির সঙ্গে দেখা করতে যাবার জন্যে আমরা বেরুলুম। মঙ্গল টুডু আমাদের সঙ্গে ছিল। সে আমাদের জানালে সাধু খুব বড়, মৌন থাকেন দিনে, রাতে কথা বলেন। সাধু দেখে বিস্মিত হলাম। প্রায় 70-এর কাছাকাছি বয়স হবে, আবক্ষ বিলম্বিত শ্বেত শ্বশ্রু, গলায় তুলসীর মালা, হৃদ্যপুষ্ট নাদুস নুদুস দেহ, পিতৃস্নেহে ভরা শান্ত বড় বড় চোখ দুইটি। বাঙালি সাধু, মানভূমি জেলায় বাড়ি ছিল। 17 বছর বয়স থেকে উদাসী, গৃহত্যাগী, সব খোলাখুলি বললেন আমাদের কাছে। সাধুসুলভ গর্বের অস্পষ্টতা নেই তাঁর। সাধুজি বসেছিলেন একটা সুপ্রাচীন বিশাল শালতরুর গুঁড়ি ঘেঁষে খুব বড় ও চওড়া একখানা মসৃণ শিলাখণ্ডের উপর। শুক্লা নবমী তিথির জ্যোৎস্না ডালপালার ফাঁকে ওর আসনে এসে পড়েছে। কুশল পাহাড়ির শৈলশ্রেণী ভৈরবথানের চারিদিকে ঘিরেছে বহু পুরাতন পাথরের চাই, সব যেন এখানে সুপ্রাচীন। প্রাচীন সাধু, প্রাচীন শালবৃক্ষ, প্রাচীন শিলাসন, প্রাচীন অরণ্যভূমি। মনে হলো এ পরিবেশ ছেড়ে আর কোথাও যাচ্ছি নে, থেকেই যাই এখানেই। ঋষি সাধু প্রবক্তাদের জ্যোতির্বাহিনী এখানেই, এ জিনিস আর কোথাও পাবো না। সুন্দরগড় রাজ্যের এই সুদূর বনভূমিতে যে বৃদ্ধ পিতাব্বৎ স্নেহশীল ব্রহ্মজ্ঞ ঋষির পাদমূলে এসে আজ পৌঁছেছি, তিনিই মনে শান্তি এনে দেবেন। পথে ঘাটে এ দুর্লভ জিনিসের সন্ধান মেলে না। আরও মুগ্ধ হলাম যখন সাধুজি ঈশ উপনিষদের একটি শ্লোক উচ্চারণ করে তার ব্যাখ্যা করতে লাগলেন। বারবার বলতে লাগলেন, কবির মনীষী পরিভু স্বয়ম্ভু। শ্লোকটির মধ্যেকার কবি কথাটির অর্থ বৃদ্ধ। সাধুর মুখের সেই মধুর গম্ভীর বাণী আজও কানে বাজছে। কবি তিনি বটেন বাবা। এখানে বসে বসে দেখি এই শাল গাছটাতে ফুল ফোটে, বর্ষাকালে পাহাড়ে ময়ূর ডাকে, ঝর্ণার জল বয়ে যায়, তখন ভাবি কবি বটে তিনি। আমি কিছু পাইনি বাবা, বরং দেখছ এসব বাইরের, ভেতরের জ্ঞান কিছু হয়নি। তবে দেখতে চেয়েছি তাকে, তাঁর এই কবিরূপ দেখে ধন্য হয়েছি। এসব বছর 7 আগের কথা। আবার কলকাতা শহরে 2 বেলা নিয়মিত অফিস করছি। অর্থের সচ্ছলতা এমন নেই যে যখন তখন বা প্রতি বৎসর বেরিয়ে যাব বেড়াতে।
সেদিন একটা পার্টিতে গিয়েছিলাম। বড়লোকের বাড়ির পার্টি। অনেক বড় লোকের আনাগোনা দেখলাম। ক্রাইসলার হাঁকিয়ে, বুইক হাঁকিয়ে, মিনার্ভা হাঁকিয়ে, বেশ সুন্দর সব চেহারা, কেতাদস্তু সাজগোজ। কিন্তু এত শিক্ষিত ও সম্ভ্রান্ত অবস্থাপন্ন লোকের সম্মেলনে সেদিন যা আশা করে গিয়েছিলুম তা পেলুম কই। শুধুই শুনলাম বৈষয়িক কথাবার্তা। যেমন, দেওঘরে বাড়িটা এবার যাওয়া হলো না, বড় ছেলের ইচ্ছে আরও কিছু ফার্নিচার কিনে পাঠিয়ে দিলাম। কেউ গেল না গতবার, এবারেও না, ওটা রাখবো না। আমার তো নিজের সময় নেই যাওয়ার, ছেলেরাও যেতে চায় না। ভীষণলাল দালাল 40,000 দর দিয়েছিল মার্চ মাসে। আমার স্ত্রীর ইচ্ছে নয় বাড়ি বেচি, অথচ যাওয়াও হয় না। আপনার রিজেন্ট পার্কের জমিটাতে কিছু করলেন? হ্যাঁ, প্ল্যান স্যাংশন করতে দেওয়া হয়েছে। 80,000-এর ওপর এস্টিমেট দিয়েছে বাগচি, ওরাই করবে। পি ঘোষালের বাড়িটা তো বাগজি করলো, চমৎকার করেছে। অথবা ইলেকশনের আগে এইসব মজুর শ্রমিকের গোলমাল কেমন মনে করেন? ভালো না, সব জায়গায় চলছে। যেসব পার্টি মনে ভাবুন এদের সপক্ষে যাবে না, ইলেকশনের সময় তাদের মুশকিলে পড়তে হবে, সে তো বোঝাই যাচ্ছে। ইলেকশনের আগে দেশের মধ্যে বিরোধ দলাদলির ফল এই দাঁড়াবে। তারপর চলল বিশ্লেষণ, রাজনৈতিক তথ্যের বিশ্লেষণ। সেই বৈদ্যুতিক আলোয় আলোকিত সুবেশ সুশিক্ষিত ভদ্র জনসমাগমের মধ্যে বসে আমার মনে আসছিল কুশল পাহাড়ির সেই প্রাচীন সাধুর কথা। তাঁর সেই সুন্দর সরল বাণী নির্জন বনানী ঘেরা বটতলাটিতে যা সে রাত্রে উচ্চারিত হয়েছিল, এখানে বসে আবার তাঁরই স্মৃতি উঠল জেগে, অতীত দিনের দ্রুত আধো ভোলা আধো মনে পড়া কোনো মধুর গানের একটি চরণের মতো। আরেকটি কথা তিনি বলেছিলেন, কি অদ্ভুত বাণী ছিল সেটা। সেই ভরা ভাদরের বেতসকুঞ্জে ও শালবিথির পরিবেষ্টনীতে মস্ত বড় একটি বাণী। বলেছিলেন তিনি, মুক্তির ধারণা বন্ধন আছে বলেই আসে, যথার্থ বিচারের দৃষ্টিতে মানুষের মুক্তিও নেই, বন্ধনও নেই। ব্রহ্ম এক অচিন রাজ্য, যে সেখানে যায় সেই বোঝে ব্রহ্ম দ্বৈতও নয়, অদ্বৈতও নয়। তিনি শাস্ত্রেরও পারে, বাদানুবাদেরও পারে, দ্বৈতবাদের প্রতিপাদ্য নয়, অদ্বৈতবাদেরও প্রাপ্য নয়। অনুভূতি একমাত্র জিনিস। মানুষ মুক্ত আছেই, কেবল সে সম্বন্ধে সচেতন নয়। সে মানুষ সদা মুক্ত, সে মানুষ। কিছু পড়তে হবে না, কিছু সাধনা করতে হবে না। অনুভূতি উত্তরায়ণের সেই অভিযাত্রী, যা তাকে পলকে মুক্তির জ্যোতির্লোকে নিয়ে গিয়ে তুলতে পারে। বিশ্বাস করো বাবা, মানুষ মুক্ত। সেই নিজেকে নিজে বেঁধেছে, সেই অনুভব করুক সে মুক্ত, সে মানুষ, সে মুক্ত। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ গল্পটি শোনার জন্য। খুব শিগগিরই আরেকটি নতুন গল্প নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ, নমস্কার।